আমাকে বারবার একাগ্রতার ধ্যান এই বিষয়ে বলতে বলা হয়। ধরে নেওয়া হয় সাধু সন্ন্যাসীরা এই বিষয়তেই কথা বলবে। বলেই দিই একটুখানি, পরিবেশটাও সেই রকম যে ধ্যান বা একাগ্রতা এই বিষয়ে কথা বলার দাবি রাখে। দেখো, এই ধ্যান আর একাগ্রতাকে প্রায় সমার্থক ধরে নেওয়া হয়। লিটল এডিশন, বিগ ভার্সন, এইভাবে সাধারণত মানুষ বোঝে, কিন্তু এদের মধ্যে হিউজ ডিফারেন্স আছে। অবস্থানগত প্রায় বিপরীত বা যোগাযোগবিহীন বললেও ভুল হয় না। আমাদের মধ্যে যে অহং আছে, এই অহংয়ের বিভিন্ন অভাব মেটানো, এই অহংয়ের বিভিন্ন চাহিদা পূরণের যে পদ্ধতি বা চাহিদা পূরণের যে চেষ্টা, তার জন্য একাগ্রতা লাগে। অহংয়ের চাহিদা পূরণকেই একাগ্রতা বলা হয়। অহং কি চায়? অহং মুক্তি চায় না। চাইলেও সেটা অহমের গভীরতম অভিপ্সা। অহং জগৎ চায়, ঘর চায়, ভালো খাবার চায়, নামযশ চায়, এসি চায়, গাড়ি চায়, পদমর্যাদা চায়। এগুলো পূর্ণ করার জন্য একমুখী, এক অগ্র হতে চায়। যখন যেই বিষয়টা অহংয়ের যে সমুদ্র তার উপরে ভেসে ওঠে, অহং তাকে কামড়ে ধরবার চেষ্টা করে, একে বলে একাগ্রতা। যেমন অহং বলে আমি ডিগ্রি পেতে চাই, চোখে মোটা চশমা লাগবে, রাত দিন সে স্টাডি করবে, একাগ্র হবে। অহং ভালো মিষ্টি খেতে ভালোবাসে, সে টাকা নিয়ে নেবে বাবার থেকে বা নিজে রোজগার করবে, কেসি দাসে যাবে, মিষ্টি খাবে। এর জন্য একাগ্র হতে হয়, যেই লক্ষ্য তার প্রতি কনসেন্ট্রেটেড হতে হয় এবং বিভিন্ন বাধাকে অতিক্রম করতে হয়। খণ্ডিত অতৃপ্তির পূরণের নাম একাগ্রতা। একাগ্রতায় মনোনিবেশ নেই, একাগ্রতায় মনোসংযোগ করতে হয়। বুঝতেই পারছো সংযোগ মানে কি? সংযোগ মানেই হলো বারবার যা ভেঙে যায়, যার বিয়োগ ঘটতে পারে। মন একাগ্রতায় উৎসর্গিত নয়, এখন যেমন দরকার তেমন বিষয়বস্তুতে যুক্ত হবে, সেই বিষয়বস্তুতে তার যোগ হবে। টু অ্যাচিভ এ পার্টিকুলার গোল ফর ফুলফিলমেন্ট অফ লিমিটেড ডিজায়ার্স, একে বলে একাগ্রতা। ধ্যান মনোনিবেশের ব্যাপার, যেখানে নিবেশ হয়, যেখানে বিনিয়োগ হয়ে যায়। অহংয়ের মূল অতৃপ্তি মেটানো একমাত্র সম্ভব অহংয়ের ক্ষয়ের দ্বারাই। আর যত সে ছোট, যত অহং সূক্ষ্ম হতে থাকবে, যত ছোট হতে থাকবে, প্রায় নেই হয়ে যাবে, ততই ব্যক্তি ধ্যানস্থ হয়। মন এক হলে বলে বুদ্ধি। বুদ্ধি যখন বোধযুক্ত হয়, বুদ্ধি যখন নিজের কেন্দ্রে আত্মার দিকে গতি করে, নর্মালি মোটেই অহংয়ের তার নেচার নয় করা। এমন গতি গভীর বাসনা। 99% ক্ষেত্রে জীব নিজেই জানে না সেটা, যে তার গভীর বাসনা কী, গভীরতম বাসনা কী। যেমন কেউ এসে হঠাৎ করে তোমাকে বলল খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। একটু বাদে বলছে এটা খাবো না, কিছু লজেন্স দাও। আর একটু বাদে বলবে একটু শ্যাম্পু হবে, শ্যাম্পু। তারপর বলে 4টে ধূপকাঠি দিয়ে যাও। একটা সময় তুমি দিতে 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 টায়ার্ড হয়ে যাবে, আর মন বা অহম কনস্ট্যান্ট এরকম চাইতে থাকে। এমন দিতে দিতে তুমি যখন বলতে শুরু করো, ভাই মন তুই চাস কি বলতো? এই প্রশ্ন যখন কারো জীবনে ওঠে, তখন সে বোধের দিকে গতি করতে শুরু করে। এবার কি কি চাই তা নয়, বেসিক কি, বেসিক মন তুই কি করতে চাস, তোর আশা কি, তোর গন্তব্য কি, এটা জিজ্ঞাসিত হয়ে গিয়েছে। আত্মার দিকে গতি অনলি তখন হয় যখন জীবের বোধ বা পূর্ণ চেতনা নিজের কেন্দ্রের দিকে ধাবিত হয়। এই কেন্দ্রের দিকে ধাবিত হওয়াকে বলা হয় ধ্যান। এমন কোশ্চেন করলে যে চাইছিল এটা ওটা, তুমি যখন এমন কোশ্চেন করো, যে মন, যে অহম বৃত্তি চাইছিল এটা চাই ওটা চাই, সে মুচকি এসে চুপ করে যায়। বিকজ ওর কিছুই চাই না, অনলি সে তোমাকে কনফিউজ করতে চায়, সে তোমাকে এঙ্গেজ করতে চায়। এই চুপ করাকে বলে অজ্ঞান নাশ, এই চুপ করাকে বলে ধ্যান।
ব্যাস এটাই ধ্যান। যেমন আপনার ক্যান্সার হয়েছে, আপনি জানেন না যে ক্যান্সার হয়েছে, ক্যান্সার কী জিনিস। কীরকমভাবে শরীরে বিভিন্ন লক্ষণ দেখা দেবে। প্রথমত শরীর দুর্বল হবে, ঘুমালেও ঘুম আসছে না, ওয়েট কমছে কখনো বাড়ছে, 10 পাউন্ডের বেশি ওঠানামা করছে। যারা ক্যান্সার সম্পর্কে ধারণা রাখে তারা দেখবি সব লক্ষণগুলো প্রায় এসে যায়। খিদে হয় না, গিলতে কষ্ট হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, মাঝে মাঝেই বমি হয়, সোয়েলিং হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায়, মেয়েদের ব্রেস্টে ফোলা দেখা যায় অনেক সময়, কোনো অজানা ব্যথা, কোনো কারণ নেই কিন্তু সেই ব্যথা যাচ্ছে না, আরও দিন দিন যেন খারাপ হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, জ্বর হচ্ছে, দেখতে শুনতে প্রবলেম হচ্ছে, ব্লাডার দিয়ে রক্ত কখনো পাস হচ্ছে না, ইউরিনের সমস্যা হচ্ছে, কনস্টিপেশন অ্যাটসেট্রা। দেখুন এই সব জিনিসগুলো কিন্তু ডিফারেন্ট ওয়েতে ট্রিটমেন্ট করা যায়, ডায়াগনস্টিক ডাক্তার করে এবং ট্রিটমেন্টও পসিবল। ও অদ্ভুত ব্যাপার, তাতে আপনার সাময়িক রিলিফও হবে। ট্রিটমেন্টের উপরে ফোকাস করুন, যেই ডিজিজটা আছে তার উপরে ফোকাস করুন, কনসেন্ট্রেট করুন অন পার্টিকুলার প্রবলেম, ইউজ সাম অ্যান্টিবায়োটিক্স, কিছু নিয়ম মানুন, কিছু অবজারভেশন করুন, কাপল অফ উইকস, কিছুদিন দেখবেন সব ঠিকঠাক থাকবে। বাট কোনো মানুষ বা ডাক্তার যদি উপযুক্ত হয় সে চট করে বুঝবে যে সমস্যা কোথায়। বা জীব যখন বারবার এসবে আক্রান্ত হয়ে নিজের প্রতি ভুরু কুচকায়, বারবার ডাক্তারের দেওয়া ওষুধে সে তৃপ্ত হয় না, সে জিজ্ঞেস করে ডাক্তারবাবু ওষুধ দিচ্ছেন সেরে যাচ্ছে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না, সে বলতে থাকে কিছু আলাদাই প্রবলেম আছে, নাহলে সমস্যা মিটেও মেটে না কেন। সে কমপ্লিট টেস্ট করায় আর কারণ ইনভেন্ট করে মূল রোগ কী। একেই বলে চেতনার অন্তর্যাত্রা, বোধের কেন্দ্রে গমন, অহংয়ের মূল সমস্যা পূরণের প্রয়াস। এমন মন ক্রমশ ধ্যানস্থ হয়। বাট শর্টকাটের সময় আজকাল সবাই ডাক্তারবাবুকে বলে ডাক্তারবাবু সময় নেই, অফিস করতে হবে, তাড়াতাড়ি কামন, তাড়াতাড়ি কিছু করে ফেলুন। আগের যে ট্রিটমেন্ট, কাটা ট্রিটমেন্ট, 99% মানুষ তাতেই রুচিশীল। তো জীবনের চাহিদা আজ একটা মিটল কাল আরেকটা, একটা না মিটতে আরেকটা এসে দরজায় ঘা দিচ্ছে। আজকে এমন কনসেন্ট্রেট হলো, কালকেই মন বিক্ষিপ্ত হয়ে গেল। আর এই চেষ্টারই নাম হলো জীবন। সাধারণ মানুষ গড়পড়তা জীবন এভাবেই চলে। তো অধ্যাত্মেও এই ভ্রান্তি এসেছে। এমন শর্টকাট ট্রিটমেন্টে যারা রুচিশীল, যারা ঠিকঠাক ডায়াগনস্টিক করায়নি আর এই প্রথমোক্ত ট্রিটমেন্টকেই সর্বোচ্চ বলতে চায়, তারা স্টার্ট করে সো কল ধ্যান। এরকম ধ্যান কি জানেন? এরকম ধ্যান হলো অনুভূতির কাঙাল একটা মানুষের ভিক্ষা চাওয়া, কিছু নতুন নতুন অনুভূতির প্রতি, কিছু নতুন নতুন বোঝার প্রতি, কিছু নতুন নতুন জানার প্রতি, অশান্তির থেকে শান্তির প্রতি, বিভিন্ন রকম তার চাহিদা। অহংয়ের নিম্ন চাহিদাগুলি তার উপরে একটা উচ্চ লেভেল বা ঠাপ্পা লাগিয়ে, তার উপরে প্রচলন, জানি শুনি বুঝি ইত্যাদি ঠাপ্পা লাগিয়ে, ইনি বলেছেন, উনি বলেছেন, তিনি বলেছেন, অমুক বাবাজি বলেছেন, অমুক মহারাজ বলেছেন, সুখের আশায় কল্পনার সহায়তা নেয়। বিকজ আত্মা তার রেঞ্জের বাইরে, সে মূল সমস্যা ইনভেন্ট করেনি। তো কল্পিত জগতে সে কল্পনার আশ্রয়ে ফ্যাক্টকে ইগনোর করে যে মজাগুলো নিতে থাকতো, এখন সে কি করে, সে আত্মারও কল্পনা করে নাম দেয় ধ্যান। একাগ্রতা প্রয়োজনের হাতিয়ার, ধ্যান প্রয়োজন নাশের হাতিয়ার। একাগ্রতা বিবেকহীন খণ্ডিত ছুট, ধ্যান বিবেকের স্তব্ধতা। একাগ্রতা হিংসা শোষণ আক্রমণের অন্য নাম, ধ্যান প্রেম। একাগ্রতা নিজেকে বড় করে, বস্তুকে পায়ে ঝোঁকায়, ধ্যান নিজের ক্ষুদ্রতাকে যথাযথ জেনে মহতের চরণে সমর্পিত হয়ে যায়। একাগ্রতা অর্জনের বিষয়, ধ্যান অস্তিত্বের অবস্থানের বিষয়। একাগ্রতা অ্যাচিভ করতে চায়, ধ্যান বিলিয়ে দিতে চায় নিজেকে। একাগ্রতা স্থানকালে পরিচ্ছিন্ন হয়, ধ্যান কালাতীত হয়। যা এক থেকে অন্যে শিফট হয় তা একাগ্রতা। আজ তুমি এতে মন দিলে, কালকে অর্জন করলে বা ব্যর্থ হলে তুমি পরশু আরেকটা জিনিসে মন দেবে। যখন বহুত্বে অরুচি হয় তখন তাকে বলা হয় ধ্যান। যেমন লোহার আলমারিতে চুম্বক, চুম্বক কি, ধরুন একটা বড় চুম্বক একটা লোহার আলমারিতে বিভিন্ন সুতো দিয়ে টান দিয়ে বাঁধা আছে, কিন্তু লেগে আছে সে আলমারিতে, কি হবে? এখন আলমারিকে যদি সরানো হয়
চুম্বক একটা অজানা আকর্ষণ ফিল করবে, সে আলমারির দিকে ছুটে যেতে চাইবে, কিন্তু বিভিন্ন রকম দড়ি তাকে বেঁধে রেখেছে, তার মধ্যে একটা টানাপোড়েন চলতে থাকবে। রিমাইন্ড করে দিচ্ছি, অজানা আকর্ষণ। সে জানে না, চুম্বক জানে না আকর্ষণ কিসের, সে যেতে চায়, সে কিছু পেতে চায়, কিন্তু দড়ি তাকে টেনে রেখেছে। আমাদের জীবন এমনই নামরূপে বাঁধা, জীবন অন্তরের অজানা আকর্ষণে যেতে চায়, বাট জগতে বাঁধা। তো বারবার হতাশা আসে, যা চাই তা পাচ্ছি না মহারাজ, মন চঞ্চল, একাগ্র হচ্ছে না। আলমারি কি আত্মা? মোটেই না, বিষয়। বাঁধা কি এই জগৎ? বিষয়ের লিমিটেশনস। তো তার মধ্যে বিষয়ের প্রতি আকর্ষণ কনস্ট্যান্ট থাকে, ভিতরে অজানা আকর্ষণ রূপে, বাট যেই গিয়ে অ্যাটাচ হয়, টান পড়েছে। অর্থাৎ কি, বাসনার লিমিটেডনেস, বস্তু ব্যক্তির লিমিটেডনেস তাকে ওই পুরো আলমারির সাথে এক হয়ে যেতে আটকায়। বিষয় তাকে আলমারিতে রেস্ট হতে দিচ্ছে না। কেন? আলমারির নিচে চাকা লাগানো আছে। যে কোনো বিষয়ের নেচারই হলো তা রূপ বদলায়, তার নাম বদলায়, সে কনস্ট্যান্ট বদলাতে থাকে, স্থান পরিবর্তন করতে থাকে। বিষয় অস্থির, তাই সরছে। যেই দূরত্ব বাড়ছে বিষয়ের সাথে, চুম্বকের যন্ত্রণাও বাড়ছে। বাট যদি চুম্বক তেমন পাওয়ারফুল এবং সংবেদনশীল হয়, আর বিষয় অর্থাৎ যে আলমারি, সে যদি বিরাট ভারী হয়, তাই সেই লোহা যদি প্রপার হয়, তবে লিমিটেশনসের দড়ি ছিঁড়ে যায়। চেতনার বিষয়বস্তু যদি এত মহৎ হয় যে পুরো চেতনাকেই হরণ করে নেবে, তো কোন দড়ি তাকে বাঁধতে পারে? এমন চেতনাকেই ধ্যানস্থ চেতনা বলে। হরি কাকে বলে? যে হরণ করে। হরি সেই হিরো যে বিষয়ের কিডন্যাপার থেকে ভিকটিমকে উড়িয়ে নিয়ে যায়। কিডন্যাপিং ওটা, কিডন্যাপিং এটাও, বাট হিরো ভিলেনের উপর ভারী পড়ে। এই রকম হিরো যার জীবনে এসেছে, এই রকম হরি যার জীবনে এসেছে বিষয় হয়ে, তাহলে তার ধ্যান ভঙ্গ হয় না, তার একাগ্রতা নাশ হয় না, তার ডিস্ট্র্যাকশন হয় না। কেন মন এক বস্তু থেকে অন্য বস্তুতে যায়? চঞ্চল বলে না, বস্তুটি এতই অন্তঃসার শূন্য যে মনের খিদে মেটে না। আবার তার উপরে চেঞ্জিং নেচার, আজ একরকম কাল একরকম। তো মন বলে, দূর, যা আশা ছিল তা তো মিটলই না, উল্টে অন্য রকম হয়ে গেল, চল অন্য কিছুতে যাই। যা নিজে স্থির নয়, তার স্থিরতা কি করে দেবে? আর স্থিরতাই তোমার অন্তরতম বাসনা। যে শূন্য অসার, তা কতক্ষণ তোমায় মিথ্যা পূর্ণত্ব আর সার দিয়ে ভুলিয়ে রাখবে? সাধারণ মানুষের যা চাই তা হলো একনিষ্ঠা, একাগ্রতা নয়। যা সত্য, সঠিক, উন্নত, মহৎ, তা পূর্ণ বিবেক, তোমার এই মুহূর্তের পূর্ণ বিবেক দিয়ে করে যাও। এক্ষেত্রে ফলাফল আমার ভালো লাগা মন্দ লাগা, একে কখনো স্থান দিও না। এটাই উন্নতির মূল্য দেওয়া। আর সে বস্তু যদি রিয়েলি মহৎ হয়, তা তোমাকে সম্পূর্ণ অ্যাবজর্ব করে নেবে। একেই বলে ধ্যান। বাট যারা বলছে মন লাগে না, নিশ্চিত যে আনকনশিয়াসলি, স্বার্থের দৃষ্টিতে, ব্যক্তিগত অন্ধ রুচির ভিত্তিতে অবজেক্ট সিলেক্ট করেছে, তাই বারবার একাগ্রতার প্রয়োজন পড়ছে। বস্তুর মধ্যে সেই ক্ষমতা নেই, বা নিজের মধ্যে সেই প্রেম নেই যা একে অপরকে লাগিয়ে রাখতে পারে। ফলে একাগ্রতা একমাত্র এক মিথ্যা বাহানা হয়ে থেকে যায়, সারা জীবনের ব্যর্থ প্রয়াসের অপর নাম হয়ে থেকে যায়। সে ব্যক্তি ধ্যানস্থ হতে পারে না। অনেকেই আবার উল্টো বোঝে, বলে রোজ ধ্যান করো, এতে একাগ্রতা বাড়বে। একাগ্রতা যদি সঠিক বস্তুতে হয়, তা একনিষ্ঠায় রূপান্তরিত হয়ে শেষে ধ্যানে পরিণত হয়। একাগ্রতা যে কোনো বস্তুতে যা ছড়িয়ে আছে তাকে কুড়িয়ে একদিকে করার নাম। কোন বস্তুতে করব? যে কোনো বস্তুতে। কিভাবে বুঝবো যে ঠিক বস্তুতে করছি? এইভাবে বোঝো, যে বিষয়ে মন দিলে মন অন্য কোনো বস্তু বা বিষয়েতে যাবেই না, উপরন্তু বিষয়ের থেকেও তোমাকে উন্নত কোথাও পৌঁছে দেবে, সে বস্তু সঠিক আর উপযুক্ত। অর্থাৎ কোন বস্তু সঠিক? সেই বস্তু সঠিক যা মনকে ডুবিয়ে দেয়, পুরো ভিজিয়ে দেবে তোমাকে।
এটা একটা খতরনাক ব্যাপার। এভাবে দেখবে 99% বস্তু জগতে এমন, যাতে এমন ক্যাপাসিটিই নেই যে তোমাকে সম্পূর্ণ একনিষ্ঠ করতে পারে, তার প্রতি তোমায় ডেডিকেট করতে পারে। একাগ্রতাতে অনেক কষ্ট পরিশ্রম করতে হয়। যদি সঠিক পথে পরিশ্রম করা হয় তবে সামনে অর্থাৎ আগামী সময়ে আর ওই পরিশ্রম মন টেকাতে তোমায় করতেই হবে না। এটাই ধ্যান। একাগ্রতা তোমাকে সাজিয়ে দেয়, যেমন ফেস পাউডার, মেকআপ, অর্নামেন্টস তোমাকে অ্যাজ ইট ইজ রেখে তোমাকে ওই মুহূর্তে সাজিয়ে দেয়। ধ্যান তোমাকে কুরূপ থাকতেই দেয় না। ধ্যান তোমার সৌন্দর্য বিধান করে, অর্থাৎ তোমাকে বদলে দেয় ভিতর থেকে। কনসেন্ট্রেশনে অন্য বস্তুর আকর্ষণ, তাই তো কনসেন্ট্রেশনে অন্য বস্তুর আকর্ষণ তোমাকে টানে পিছন থেকে, তাই তো বারবার ভেঙে যায়। পড়তে বসেছো, কেন ভেঙে যায়? মন বসে না। খেলতে গিয়েছো, মন কেন বসে? যদি উপযুক্ত বিষয়ে, যোগ্য বিষয়ে কনসেন্ট্রেট হয় তো স্লোলি ডিস্ট্র্যাকশানের ভয় চলে যায়। অন্য বস্তুর প্রতি তোমার যে আকর্ষণ, অন্য বস্তু তোমার উপরে যে বারবার জোর করে তোমায় টেনে নিয়ে যাবে, তা বন্ধ হয়ে যাবে। এফোর্টফুল মনকে কনসেন্ট্রেট করতে হয়। এফোর্টলেস চেতনাকে মেডিটেশন বলা হয়। তো জীবনের লক্ষ্য উদ্দেশ্য কাকে করব, কিভাবে করবে? এমন বিষয়বস্তুকে করো যা তোমাকে বস্তুগততার থেকে এগিয়ে নিয়ে যাবে, আর টেনজিবল থেকে ইনটেনজিবল কোনো লক্ষ্যের দিকে তোমাকে আরও এগিয়ে নিয়ে চলে যাবে। মানে তোমাকে অন্য লোকে নিয়ে যাবে। দশভুজা কেউ তোমার জীবনে আসবে, 20 হাতওয়ালা কেউ কোনো দিব্য আলো দেখবে, অ্যাটসেট্রা নয়, আমি সেই কথা বলছি না। যা বস্তু নয়, যা নো থিং, নট এ থিং, এমন পরম কিছু যখন তোমার একাগ্রতার বিষয় হয়, ধ্যেয় হয়, তাকে বলে ধ্যান। কিন্তু ধ্যানের আগের স্টেপ কি জানো? ধারণা। অষ্টাঙ্গ যোগ আমরা যারা পড়েছি জানি। এই সঠিক ধারণা, আমাদের সঠিক চয়েস করার অধিকার আমাদের আছে। আমি কার সাথে চলবো, কার সাথে বসবো, কার সাথে উঠবো, কি পড়বো, কি জানবো, কোন ভাবনাকে মনের ভিতরে আমি এনার্জি দেব, শক্তি দেব, কোন চিন্তা ভাবনাগুলোকে আমি এনার্জি দেব না, কোন দিকে যাব, কোন দিকে যাব না, কিসে মন দেব, কিসে এফোর্ট দেব, কিসে আমার ইন্দ্রিয় সেন্সেসকে নিয়োগ করব, এটা আমাদের হাতে। কিভাবে বুঝবো যে ধারণা ঠিক? যতক্ষণ কেন্দ্রীয় ক্যারেক্টার কনসিয়াসলি চুজ না হবে, অর্থাৎ আর 10টা জিনিসের বিকল্পের সাথে তুলনা করা যাবে এমন কোনো ম্যাটার, যখন ম্যাটারগুলো নেগোশিয়েবল থাকবে, যার সাবস্টিটিউট হতে পারে, যেমন আমি ডান দিকে যাব কি যাব না, আমি এক্ষুনি খাবো কি খাবো না, এর বিকল্প হতে পারে, কিন্তু শ্বাস নেব কি নেব না এর কোনো বিকল্প হতে পারে না। যখন কোনো বস্তু তোমার কাছে, কোনো বিষয় তোমার কাছে এই রকম নেগোশিয়েবল আর নয়, যাকে ছাড়া চলবে না, সেই বস্তু ধারণার যোগ্য। তোমার মধ্যে রেসিস্টেন্সলেসনেস না আসলে তবে তা ঠিক বস্তু নয়। বাট প্র্যাকটিক্যালি তো আমরা উল্টোই দেখি। পড়তে গিয়ে, কাজে গিয়ে, জপে গিয়ে আমাদের মন বসতে চায় না, রেসিস্টেন্সলেসনেস আসে না। এর অর্থ তুমি ঠিক বই, ঠিক কাজ, ঠিক জপের তত্ত্ব বোঝনি, অথবা যখন তুমি এগুলিকে তোমার জীবনে নিয়ে এসেছো, যখন চয়েস করেছো, কনসিয়াসলি নিজের পূর্ণ আন্ডারস্ট্যান্ডিং দিয়ে চয়েস করনি, কোথাও একটা ইনফ্লুয়েন্স বা বাইরের প্রভাব তোমার উপরে ছিল। যদি দেখো বারবার মন পালাচ্ছে, যেন ইউ নিড টু চেঞ্জ, তোমাকে পরিবর্তন আনতে হবে। কি চেঞ্জ করবে? না হয় বিষয়বস্তু চেঞ্জ করো, অথবা যে চয়েস মেকার তাকে চেঞ্জ করো। কোথাও একটা গোলমাল আছে এই দুটোর মধ্যে। তাই তো জগতের অন্য বিষয় তোমাকে এখন টেনে নিয়ে যেতে পারছে। একাগ্রতার পদ্ধতি কী তবে? সঠিক বস্তুর সিলেকশন, এটাই একাগ্রতার পদ্ধতি। বাট যদি বলো আমি যা তা বিষয়কে জীবনে চয়েস করব, যে কোনো বিষয়কে, হালকা বিষয়কে, 2 টাকার বিষয়কে আমার জীবনে নিয়ে আসবো এবং তার উপরেই আমি কনসেন্ট্রেট করবো, আমাকে উপায় বলুন, ক্ষমা করো, তাহলে এরম বিষয় কনসেন্ট্রেশনের কোনো পদ্ধতি আমার জানা নেই। 1000বার চেষ্টা করে দেখো, ব্যর্থ হয়ে গেলে আবার এসেই একই জায়গায় কথা বলো আমার সাথে। তুমি যাতে মন দেবে তা শ্রেষ্ঠ হতে হবে, এটাই সর্বশ্রেষ্ঠ একাগ্রতার পদ্ধতি। আর যদি ভুলভাল জিনিসে মন দেবে, কোনো বাবাজি বলে দিয়েছে, কোনো টেকনিক বলে দিল, করলে, ক্যান্সারের সাময়িক ওষুধ খেলে,
আজকে মাথা ব্যথার ওষুধ, কালকে গা ব্যথার ওষুধ, পরশু বমির ওষুধ, তাতে তোমার দুতরফা লোকসান হবে। এক, তোমার পয়সার সময় নষ্ট হলো। দ্বিতীয়, ক্যান্সার আনকনশিয়াসলি ভিতরে ভিতরে বাড়তেই থাকলো। তুমি না নিরোগ হলে, না তুমি আনন্দ পেলে, তুমি তো নিশ্চিন্তে বসে থাকলে। একেই বলে অজ্ঞানে জীবন কাটিয়ে ব্যর্থতার ক্লান্তিতে যন্ত্রণাদায়ক মৃত্যু। এটাই ম্যাক্সিমাম লোক করে, সেই জন্যই একে বলা হয় মৃত্যু লোক। ব্যাপারটাকে একদম ইজি রাখো, এমন কিছু আনো যে একেবারেই মনকে ঝুঁকিয়ে দেবে। মন তাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে। এসেন্সিয়াল সেন্টার জীবনের হয়ে উঠবে তা। এদিক ওদিক হতেই পারবে না মন, কোনো বাহানা তার সামনে চলবে না, কোনো অপশান তার সামনে খোলা থাকবে না, কোনো দর কষাকষি চলবেই না। এমন সৌন্দর্য, মহত্ব, জাগৃতি, প্রত্যক্ষতা, এমন প্রাণবন্ততা যাকে না বলাই যায় না, যে তোমাকে পুরো ভিজিয়ে দেবে। ঠিক যেমন জিলিপি, রসগোল্লা একদম রসে সম্পূর্ণ আপাদমস্তক টইটুম্বুর হয়ে ভিজে যায়, কোনো অংশ বাদ থাকে না। যখন রসের মধ্যে জিলিপি, রসগোল্লা পরে দেখেছো সে কেমন অসহায় হয়ে ভিজতে বাধ্য হয়ে যায়। তোমার মধ্যে এরকম অ্যাবজর্বিং ক্যাপাসিটি থাকবে এবং রস এত বেশি মহৎ হবে, এত বেশি হবে যে তুমি তার কাছে অবশ হয়ে যাবে। বাট আমি বা অহং সিলেক্ট করবে, আর যাই হোক একটা ভুল সেন্টার থেকে সিলেক্ট করবে এবং তা যেমনই হোক তাতেই মন একাগ্র করব, পসিবল না, এটা হতে পারে না। মন এভাবে কনফিগার্ডই নয়। তোমার 2 BHK ফ্ল্যাট হাতি ঢোকার জন্য কনফিগার্ড নয়। তোমার মন ছোটোখাটো জিনিসে তৃপ্ত হওয়ার মতো তৈরিই হয়নি। জোর করে একাগ্রতা আনবার চেষ্টা করো না। আর একাগ্রতা মানে আমি কোনো আধ্যাত্মিক প্র্যাকটিসের কথা বলছি না, যে কোনো বিষয়ে যখন আমি ফোকাস হই তাকে একাগ্রতা বলা হয়। এমন বিষয়ে যা একাগ্রতার যোগ্য না তাতে মন টিকবে না। যাতে মন যুক্ত হতে পারছে না, যাতে মন টিকতে পারছে না, যাতে মন থামতে পারছে না, যাতে রেস্ট করতে পারছে না, তাকে ধরে থেকো না। এমন বিষয় খোঁজো যাতে একাগ্র হওয়া যায়, যে তোমার পূর্ণ চেতনাকে অর্ঘ্য হিসাবে নিয়ে নেবার মতো যোগ্য। তুমি হয়তো বলবে তাহলে তো মহারাজ জাগতিক বিষয়ে মন সহজেই চলে যায়, তবে কি বলছেন তাতেই আমরা দিনরাত্রি মন দেব, ভগবানে বা জপ ধ্যানকে আমরা মন দেব না? তাদেরকে বলবো হ্যাভ আ ক্লোজ লুক। এখানে একাগ্রতার অপর নাম তোমার কাছে এখন অবজারভেশন। আই এম কোয়াইট শিওর, 100% শিওর, এমন কোনো বস্তুই নেই যাতে কারোর মন পূর্ণভাবে দাঁড়িয়েছে, যাতে পূর্ণভাবে লেগেছে, যার থেকে কখনো সরেনি, যা কখনো বদলায়নি। এ কথাটা এমন যেন ট্রেনের মধ্যে স্থির হয়ে বসে আছি, যা নিজেই গতি করছে, তার মধ্যে থেকে তুমি শান্ত কী করে হবে? যা প্রকৃতি, যা বস্তু, তাতে মন দিয়ে তাতে কিভাবে মন স্থির হবে? ইম্পসিবল, হতেই পারে না। বাট জেনারেল মানুষ এগোতে চায় না, বিকজ এগুলোই কী সমস্যা জানো? এগুলোই ভিড় কমতে থাকে, ভিড় কাটতে থাকে, পরিচিত মুখগুলো সরে যেতে থাকে। আরও এগোলে কি হয়, প্রেডিক্টেবল যে সিচুয়েশানগুলো এর বাইরে আমাদের চলে যেতে হয়। যেমন নিজের এরিয়ার বাইরে গেলে ভয় হয়, যদি অজানা হয়, অন্ধকার হয়, তবে বেশি ভয় হয়। হায়ার স্টাডি কজন করে? গ্র্যাজুয়েট তো সবাই হয়। ও আসামে কত লোকের বাস, অরুণাচলে তো কি থাকে আমরা জানি, জম্মুতে কজনের বাস, কৈলাসে কজন যায়। এমন ভাবি নিচে নিম্নে একই রকম, যেখানে সেখানে তুমি অনেককেই পাবে। সিকিওর লাগে, একটা সুরক্ষার ভাব থাকে। চাকরি বিজনেস সবাই করে, কিন্তু ইনভেনশন করার জন্য কজন তৈরি হয়? যত আপার লেভেলে যাবে দেখবে সাবজেক্ট কমতে থাকে। 5 to 10 ক্লাসে কতগুলো সাবজেক্ট থাকে। বাট যদি প্রচলিত রংঢং প্রথা রীতি এর সাথেই থাকতে চাও, তাহলে তুমি বিস্তার পাবে, তুমি উন্নতি পাবে না, তুমি উঠতে পারবে না। মিথ্যা সিকিউরিটি হয়তো তুমি পাবে, বাট চেতনার পূর্ণত্ব পাবে না। ধিকি ধিকি তোমার ভিতরে আগুন জ্বলতে থাকবে। 20 মিনিটের ধ্যান হবে, 10 মিনিটের ধ্যান হবে, 30 মিনিটের ধ্যান হবে, তারপরে সেই বাজার অফিস, একই রকম চিন্তা, একই রকম জীবন, একঘেয়ের জন্য ঘুরতে যাওয়া, কি লাভ? কেন এমন বিষয়ে মন দাও যা তোমার মন পাওয়ার যোগ্যই নয়, যা উচিতই নয়? অযোগ্যে যোগ অসম্ভব। এগিয়ে যাও, যত এগোবে
সেটা পাবে যা যোগের যোগ্য। চরৈবেতি চরৈবেতি, এগিয়ে যাও। ঠাকুর তো এটাই বলেছিলেন। যদি সঠিক বিষয়ে একাগ্র হয় মন, তাই ধ্যান হয়ে যায়। এমন কিছু তুমি পাও যা ছাড়া অসম্ভব। তা তখন বলবে তোমাকে যে তোমার জীবনে কি কি আনতে হবে, কি কি চয়েস করতে হবে, কিভাবে চলতে হবে। সঙ্গতি সব, যেমন সঙ্গ করবে তেমন হয়ে যাবে। তো ধ্যান করতে যেও না চট করে, আগে সঠিক সঙ্গ করো, সঠিক সঙ্গ খোঁজো, ফুল এফোর্ট দিয়ে। এই মুহূর্তে তোমার কাছে যতখানি জ্ঞান বুদ্ধি আছে তা দিয়ে সঠিক মানুষ খোঁজো, সঠিক কাজ খোঁজো, সঠিক বই খোঁজো, সঠিক ইস্যু খোঁজো। সর্বোপরি নিজের মুক্তি পিয়াসী সঠিক কেন্দ্র খোঁজো। যোগ্য আদর্শ খোঁজো নিজের জীবনে। কে তোমার আদর্শ হতে পারে, এবং সে আদর্শ এমন হবে যে আদর্শ তোমাকে শ্রদ্ধায় তার চরণে বেঁধে ফেলবে, যে তোমার জীবনের কেন্দ্র হওয়ার অধিকারী। অনেকেই আমাকে বলে স্বামী বিবেকানন্দ আমার আইডিয়াল, বাট কনসেন্ট্রেশন হয় না। চরম মূর্খতা। বিবেকানন্দ ধ্যানের পারের বিষয়, ধ্যানের অতি গভীরতম রত্নের আকর তিনি। দুটো জিনিস হতে পারে, যে বিবেকানন্দকে ফলো করে আইডিয়াল বলে অথচ তার কনসেন্ট্রেশন হয় না। প্রথম এটা হতে পারে সে বিবেকানন্দকে বোঝেনি, অনলি দু চারটে কথা শুনে নিয়েছে। না হয় নিজের জীবন ভুলভাবে কাটাচ্ছে, ভুল কর্ম ভুল ধারণায় স্বামীজিকে কাজে লাগাতে চাইছে। যেমন চাকরি করব স্বামীজির ফলোয়ার্স হয়ে, স্বামীজির বলা পথে আমি কিভাবে চাকরি করতে পারি, কিভাবে ভালো কর্পোরেট সেক্টর কাটাতে পারি, কিভাবে আমি আরও অর্থ উপার্জন করতে পারি, কিভাবে আমার ক্ষুদ্র গণ্ডির মধ্যে পিতামাতাকে ভালো রাখতে পারি, এইভাবে আমি স্বামীজিকে কাজে লাগাতে চাইছি। যে মালিক বানায়, যে নিজে কখনো কার সামনে ঝোঁকেনি, তার ফলোয়ার্স হয়ে তুমি কি চাকর হবে? তার আইডিওলজি নিয়ে তুমি কি চাকরি করবে? যে মহৎ থেকে মহত্তম হয়ে গিয়ে মহত্বকে ছাড়িয়ে গিয়েছে, তাকে তুমি কি ক্ষুদ্র পরিবারে কাজে লাগাবে? আজকাল তো বিজনেস স্কিম হিসাবে শ্রীমদ্ভগবদ্গীতাকে কাজে লাগানো হয়। এমনই মানুষের মূর্খতা। বুদ্ধ, কৃষ্ণ, বিবেকানন্দ, রামকৃষ্ণ, রমণ মহর্ষি, এদের উপর কনসেন্ট্রেট করা যদি তার ঠিক কেন্দ্র থেকে করা হয়, এই নয় যে আমি এমফিল করব তাই কনসেন্ট্রেশন করছি। আমাকে বলে দিয়েছে কোনো বাবাজি, গুরুজি, তুমি বুদ্ধের মূর্তি ঘরের মধ্যে নিয়ে 10 মিনিট একটি প্রদীপ জ্বালিয়ে শ্বাস প্রশ্বাসকে কনসেন্ট্রেট কর, শ্বাস প্রশ্বাসকে রেগুলেট করো আর কনসেন্ট্রেট করো। এদের উপরে যদি তুমি সত্যি এদেরকে জীবনের কেন্দ্র বাড়াও, তোমার ধ্যানময় জীবন হতে বাধ্য। প্রিলিমিনারি স্টেজে যারা আছে তারা দুটো জিনিস করো আপাতত। ধ্যান একাগ্রতাকে সরিয়ে রাখো। সর্বপ্রথম এটা করো, নিজেকে সবাই আর প্রচলিত এই দুটো টার্ম থেকে সরাতে চেষ্টা করো। এই দুটো টার্ম খুব মারাত্মক। এই দুটো জিনিস জীবনের যে মূল তোমার পুঁজি, আন্ডারস্ট্যান্ডিং বা বোধ, এর জনক কখনোও হতে পারে না। উদাহরণের জন্য যে কোনো সাকসেসফুল পার্সোনালিটিকে দেখো, ইন দেয়ার ফিল্ড দেখবে তারা এই দুটো জিনিসকে মোটেও ফলো আপ করেনি। এক, সবাই কি করছে, আর দ্বিতীয়, প্রচলিত যা চলছে। না হলে দেখবে আজকে একটা বিষয়ে মন লাগছে, কালকে আরেকটা বিষয়ে মন লাগছে না। মন এমনই তো, যতক্ষণ সে মনমোহনকে না পাবে সে ছুটেই বেড়াবে। বেশিরভাগ লোক সেই অবস্তু, সেই অবিষয়কে জীবনে আনতে সাহসই করে না। জীবন যার পাওয়ার যোগ্য, জীবন তুমি যেই জন্য পেয়েছো, চেতনার যা অধিকার, চেতনার যা স্রোত, চেতনার যা কেন্দ্র, তাদের জীবন, তাদের চেতনা অনধিকার বস্তুতে, অযোগ্য বিষয়ে ছুটে ছুটে যায়, তাই ছুটে ছুটে বেড়ায়। আর তার ফলাফল হলো একটা ইতস্তত, বিক্ষিপ্ত, টানাপোড়েনে, দুশ্চিন্তায় হয়রান জীবনধারা। চোখ খোলো, যদি সত্যি সত্যি চোখ বন্ধ করতে চাও। আগে একাগ্র হও, কি একাগ্রতার যোগ্য তা বুঝতে। ধ্যানস্থ অনেক পরের বিষয়।